আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের ঘটনায়। আমি আসলে মেয়েটাই শহরে, সারা জীবন শহরে বড় হয়েছি। শহরের এই ইট কাঠের বাড়ি দেখেছি, মুড়ির টিন দেখেছি, রিক্সার টং টং আওয়াজ শুনেছি। গ্রামের দিকে যাওয়া হয় নাই কখনো, কখনো যাবও না ভেবেছিলাম জীবনটা যেমন কাটছে তেমনই কাটতে যাবে। শহরের বাইরে কোনোদিন পা বাড়াবে না আমার। অথচ আমার শ্বশুর বাড়িটা পড়ে গেল গ্রামে। কেমনে পড়লো বলছি। মুড়ির টিনের জগন্নাথ থেকে মিরপুর আসা যাওয়া করি। একদিন হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে রোজ আমাকে দেখে, মানে আমার সাথে সেও জগন্নাথ থেকে মিরপুর যাওয়া আশা করে। ব্যাপারটা পাত্তা দেয়নি বা পাত্তা দিতে চাইনি। এই 90-এর দশকে দাঁড়িয়ে দুনিয়া বড়ই রক্ষণশীল। ছেলে মেয়ের কথা বলাটা গর্হিত কাজ। কোনোভাবে যদি বাসায় জানতে পারে একটা অপরিচিত ছেলের সাথে বাসায় কথাবার্তা বলেছি, পিটিয়ে আলুর ভর্তা বানিয়ে দেবে। এর মধ্যেই বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হলো সরাসরি আমার বড় ভাইয়ের কাছে। বড় ভাই ভীষণ রাগী মানুষ। তাকে যে নিজে এসে বিয়ের প্রস্তাব দিয়েছে তার বুকের পাটা একদম মহাকাশের মতো বড়। বান্দাটাকে একবার দেখতে ইচ্ছে হলো। দেখি আমার সেই বাসের অনুসরণকারী ছেলেটাকে দেখতে কেমন জানি গোবে চারা লাগে। দেখলাম একদমই গোবে চারা না, ঠিক ওই বড় ভাইকে পটিয়ে ফেলেছে। আর বড় ভাইয়ের কথাই আমাদের পরিবারের শেষ কথা। তাই আমার বিয়েটা হয়ে গেল। যেই গোবেচারা চেহারার চালাক ছেলেটার সাথে আমার বিয়ে হলো, তার নাম বাহার। গ্রামের বাড়ি ঝালকাঠি মানে দক্ষিণবঙ্গের একটা ছেলের সাথে আমার বিয়ে হবে। 2 বছর আগে যদি কেউ আমাকে বলতো আমি হেসে উড়িয়ে দিতাম। অথচ আমার বিয়ে হলো সেখানেই। বিয়ের পর আমাদের সংসার শুরু হলো একটা বাড়িতে, মিরপুরে এক দোতলা বাড়ির দোতলায় ছোট্ট ঘুপচি ঘরে। সংসারটা নিজের বাবার 51বর্তী পরিবার থেকে এই একা নিজের সংসারে এসে পড়েছি। সত্যি বলতে আমার খারাপ লাগছিল না। আমার প্রথম শ্বশুরবাড়ি যাওয়া পরে বিয়ের 2 মাস পর, সে সময়টার কোরবানির ঈদ। বাহার বলল সেবার গ্রামে নাকি ঈদ করবে, তাই গ্রামে যাওয়া। বাবা মা পরিবারকে ছেড়ে এর আগে ঈদ কখনো করিনি। কেমন যেন খারাপ লাগছিল। তাও বাহারদের গ্রামের বাড়ি দেখতে পারবো, প্রথম একটা গ্রামে থাকতে পারবো, নতুন একটা অভিজ্ঞতা। এসব চিন্তায় মন খারাপ ব্যাপারটা উবে গেল সবার সাথেই। লঞ্চে চেপে আমরা গ্রামে গিয়েছিলাম। আমার প্রথম লঞ্চ জার্নি, সেই অভিজ্ঞতা বলার ভাষা আমার আর নেই। আমার জীবনের যতগুলো আনন্দের স্মৃতি আছে তার মধ্যে একটা হলো লঞ্চে বসে নদীর ওপর পূর্ণিমা চাঁদ দেখা আর সকালে সূর্যোদয় দেখা। এই দুটো দৃশ্য আমি কখনো ভুলব না। বাহারদের গ্রামে আমি পৌঁছেছিলাম বিকেলে। পৌঁছাতেই একটা হুলহুল পড়ে গেল, কেমন যেন হুলহুল পড়ে গেল। গ্রামের একটা শহরে বউ এসেছে, এই যেন অন্যরকম এক উৎসবের ব্যাপার। আমি হঠাৎ খেয়াল করলাম সবার আলোচনার মধ্যমণি হয়ে গেছি। লজ্জায় মরে যাচ্ছিলাম। শেষমেশ আমার ননদ আমাকে বাঁচালো, টান দিয়ে আমাকে নিয়ে চলে গেল ঘরের ভেতরে। রাতে দেখলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য বিরাট আয়োজন, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, বাড়ির বড় রাওয়া। এর মানে হলো মোরগ। আমি পরে বাহারের কাছ থেকে শুনেছিলাম এর তরকারি, শাকসবজি, ডাল, ভাজি, এত ভর্তা ভাজি আর মাছ, কয়েক প্রকারের মাছ, বিভিন্ন সাইজের মাছ। তরকারির ভেতর যেন কিলবিল করছে। আমি খুবই বিব্রত হয়ে গিয়েছিলাম। কথাটা কীভাবে বলবো বুঝতে পারছিলাম না। শেষে মানে আমার শাশুড়ির কানে ফিসফিস করে বললাম, মা, আমি মাছ খাই না। মা শুনে যেন আকাশ থেকে নিচে পড়ে গেলেন। আবার জিজ্ঞেস করলেন, কি বললে? মাছ খেতে পারি না? আমার গন্ধ লাগে, বমি আসে মা। মা শুনে থম মেরে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁধ ভাঙা জোয়ারের মতো হা হা করে বিকট হাসি তুলে বললেন, এ কি শুনি, নতুন বউ তো মাছ খায় না রে, নতুন বউ তো মাছ খায় না।
বাড়ির সবাই আমাকে অবাক হয়ে আমার দিকে তাকালো লজ্জায় অপমানে। আমার মনে হচ্ছিল মাটির ভেতর সেদিয়ে যাই। কোনো রকমে মাথা নিচু করে মুখটা লুকাচ্ছিলাম। অবাক হওয়া মানুষগুলোর পরবর্তী প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। সেই প্রতিক্রিয়া এলো দ্রুত। এত এত মানুষের বিদ্যুৎ মাখা হাহা হাসি সাইক্লোনের মতো আমার ভেতরটা ভেঙে চুরমার করে দিল। আমার খুব কান্না পাচ্ছিল। অনেক কষ্টে কান্না আটকালাম। সেই রাতে আমি আর কোনো কিছু খেতে পারিনি। শোবার ঘরে ঢুকে বাহারকে বললাম, তুমি তো জানো আমি মাছ খেতে পারি না, তবু মাকে বলনি কেন? ভুলে গিয়েছিলাম বলে বাহার অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। সন্ধ্যাবেলার তাচ্ছিল্যের হাসিটা মনের ভেতর জ্বলছিল ধকধকে ঘায়ের মতো। পরদিনটা কাটলো স্বাভাবিকভাবে বলতে গ্রামের সবার সাথে পরিচিত হওয়া, এরপর বাড়ি যাওয়া, দাদি নানিদের কাছ থেকে বকশিস পাওয়া, এসব 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 স্মৃতি আমার কাছে আনন্দের স্মৃতি হয়ে থাকতো, কিন্তু থাকলো না। আমার মাছ না খেতে পারার ব্যর্থটা আমার জন্য কাল হয়ে গেল। যার বাসাতেই গেলাম সে প্রচণ্ড আনন্দ আর বিস্ময় নিয়ে বলতে লাগলো, তুমি নাকি মাছ খাও না। মাছ না খাওয়াটা যেন প্রচণ্ড বিষয়ের এক ব্যাপার। মানুষ মাত্রই মাছ খাবে। যে মাছ খেতে পারে না সে ভিন গ্রহের কোনো জীব। সে কোনোভাবেই মানুষ হতে পারে না। মাছ খেতে না পাওয়ায় সবচেয়ে বেশি খোঁটা দিয়েছিলেন আমার শাশুড়ি মা। ভোরে কত কিছু খাওয়াবো ভাবছিলাম, এখন দেখি সে মাছই খাইতে পারে না। কথাটা তিনি যেন জনে জনে বলে বেড়াচ্ছিলেন। আমার সামনেই বলেছিলেন 50 বার। আমার পিছনে কতবার বলেছিলেন আমি জানি না। আমার প্রচণ্ড জেদ চেপে গিয়েছিল। ছোটবেলা থেকে আমি অনেক জেদের মাথায় বাড়ির কত জিনিস যে ভেঙে ফেলেছি তার হিসাব নেই আমার। আমার বাবা মা ভাই সবাই আমাকে মানা করতেন, বলতেন এত জেদ ভালো না। তবুও আমি জেদ কমাতে পারতাম না। এই বেশি জেতে থাকাটা ব্যাপারটা হয়তো মানসিক অসুস্থতার লক্ষণ। আমি হয়তো মানসিকভাবে অসুস্থ ছিলাম, কি জানে। তখন তো আমাদের কথায় কথায় সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া হতো। কেউ বদ্ধ উন্মাদ হলেও কেবল তার চিকিৎসা চলতো। আমার তখন জেদ চেপে গিয়েছিল। আমি ঠিক করেছিলাম মাছ খাবই এবং ওই গ্রামে থেকেই মাছ খেয়ে যাব। এত মাছ খাবো যে আমাকে মাছ খাওয়াতে শ্বশুরবাড়ির লোক ফতুর হয়ে যাবে। আমাকে নিয়ে আর টিটকালি আর দেবে না কখনোই। প্রথমে দুপুরে লুকিয়ে লুকিয়ে তরকারির বাটি থেকে একটা মাছ তুলে নিয়েছিলাম রান্নাঘরে। কেউ ছিল না, কেউ টেরও পায়নি। নাক চেপে মাছের টুকরোর এক কামড় বসিয়েছিলাম। 2-3 বার কামড়ে গিলে ফেলেছিলাম মাছটা। মাছের সাথে নেবার সুযোগও হয়নি। গিলে ফেলার সাথে সাথে 2-3 সেকেন্ডে কিছু হলো না। মনে হলো ভালোই তো, মাছ তো খেতেই পারি। এরপর আমার শরীরের ভেতরে যেন মাছের একটা ভীষণ আসছে কুষিত গন্ধে এসে ধাক্কা মারলো আমার নাকে। আমি আর থাকতে পারলাম না। ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে হর করে বমি করে দিলাম। এরপর এসে শুয়ে পড়লাম বিছানায়। আমার খুব কান্না পাচ্ছিল, খুব। আমার কষ্ট ভাগাভাগি করার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না। কেউ আমার পাশেই ছিল না, কেউ না, বাহারও না। আমি কেবল নিজের ভেতরে গুমরাচ্ছিলাম। বিকেলের ননদের সাথে ঘুরতে বের হলাম আর আমি গিয়ে বসলাম পুকুর পাড়ে। বিকেলে সূর্যের রোদ পুকুরের গাছপালার ফাঁক দিয়ে এসে পড়ছিল পুকুরের পানিতে। সেই মায়াময় পরিবেশে সে আমাকে একটা গল্প শুনিয়েছিল, মেসো ভূতের গল্প। ও বলেছিল, জানো ভাবি, তোমার মতো মাছ খেতে না পারলে আমি বেঁচে যেতাম। মাছ খেতে এত ভালো লাগে আমার, ছাড়তেই পারি না। বেঁচে যেতে কেন? তাইলে আর মিশোভূত পিছিয়ে পড়তো না। এই গ্রামে একটা মিশোভূত আছে। কেউ মাছ নিয়ে কোথাও গেলে বা মাছ খেতে বসলে সে তার পিছু নেয়। কি বলো? হ্যাঁ, সত্যি বলছি। অনেকেই না ওটাকে দেখেছে। আমার দাদাও দেখেছেন। কি দেখেছেন? এটাও অনেক দিন আগের কথা। আমরা তখন ছোট। সেই সময়ে বান এলো, ধান ক্ষেতেগুলো আছে না, ওইগুলো নদীর পানিতে তলিয়ে যেত আর নদীর মাছ এসে উঠতো খেতে। গ্রামের মানুষ তখন সারা রাত ওই মাছ ধরে বেড়াতো। দাদাই যেত।
এক রাতে সে এরকম মাছ ধরেছে, তার সাথে আর যারা ছিল তারা চলে গেছে। দাদা আরও কয়েকটা মাছ ধরার আশায় বসেছিলেন। রাত তখন গভীর। দাদা মাছ ধরা শেষ করে বাড়ির দিকে আসছেন। হঠাৎ তার মনে হলো তার পিছনে হাঁটার শব্দ পাচ্ছেন। দাদা পিছনে ফিরে দেখলেন তার পিছনে 50 হাতের মধ্যে কোনো লোকজন নাই। দাদা আবারও হাঁটা শুরু করেছেন। আবার পায়ের আওয়াজ। দাদা এবার ভয়ে ভয়ে পিছনে তাকালেন। তাকিয়ে দেখলেন একটা বড় মানুষ তার দিকে দৌড়ে আসছে, তার মুখ চাদরে ঢাকা। দাদা বুঝেই দৌড়াতে শুরু করলেন। দাদা কিন্তু দৌড়ে আমাদের উপজেলার ফার্স্ট ছিলেন সব সময়, অথচ সেই দিন ওই লোকটা দাদার একদম কাছে চলে আসছিল, প্রায় কানের কাছে এসে বলতে লাগলো, মাছ দে, মাছ দে। দাদা কোনো রকম দোয়াদৌড় পরে বাড়ি পর্যন্ত পৌঁছাতেই অজ্ঞান। দাদার জ্ঞান ফিরছিল 3 দিন পর। এই 3 দিন নাকি দাদার স্বপ্নে দেখতো একজন তার সামনে বসে কাঁচা মাছ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দাদা যখন অসুস্থ তখন দাদি একবার মাছ ভাজতে বসেছিলেন রাতের বেলায়। হঠাৎ তিনি দেখেন বেড়ার ফাঁক দিয়ে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। দাদি ভয়ে চিৎকার দেওয়ার আগেই দুটো হাত ঝট করে বেড়া ভেঙে রান্নাঘরে ঢুকে মাছ দুটো নিয়ে বের হয়ে যায়। আমার ভয় পাওয়ার কথা থাকলেও আমি ভয় পেলাম না। আমার মায়া লাগলো মেসো ভূতের জন্য। আহারে, তাদের কি পরিমাণ আকর্ষণ মাছের জন্য। এর 10 ভাগের 1 ভাগ থাকলেও আজ এত গঞ্জনা সইতে হতো না আমাকে। রাতে আমাকে খুব খারাপভাবে অপমানিত হতে হলো। আমার শাশুড়ির বোন এসেছিলেন আমাকে দেখতে, মনে হয় পাশের গ্রামে থাকেন। ছেলেদের খাওয়ার পর মেয়েরা সবাই খেতে বসেছে একসাথে। আমি বসেছি আমার খালা শাশুড়ির পাশেই। আমার শাশুড়ি হঠাৎ আমার পাতে একটা বড় মাছ তুলে দিলেন। মাছ নাম জানি না, সে যে মাছটা দিয়েছে সেই মাছের নামটা আমি জানি না। ড্যাব ডেবে চোখ জোড়া আমার দিকে চেয়ে আছে, আর আছে আষ্টি গন্ধে আমার পেল বমি। আটকাতে পারলাম না, মুখটা কোনো রকমে ফিরিয়ে হুড় করে বমি করে ফেললাম। খালা শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, বললেন, তোমাগো বিয়ের না মাত্র 2 মাস হলো, এত তাড়াতাড়ি? মা বলে উঠলেন, আরে সেটা না বা, ও মাছ খাইতে পারে না, ভুলে যেতে পারে, ভুলে পাতে দিয়ে দিছি মা, মনে কিছু কইরো না কেমন? বলে ফিক করে হেসে দিলেন, যেন হাসিটা অনেকক্ষণ চেপেছিলেন। খালা শুনে প্রথমে ড্যাব ড্যাব করে চেয়ে রইলেন আমার দিকে মাছের মতো, পরে আসারি বিচারি করে আর্তনাদ করার মতো বলে চললেন, ওরে মা, লো মা, এ কি শুনুন, কত কিছু দেখতে হইব আমার জীবনে। মাছ দেখে মানুষে বমি করে কোনোদিন শুনছি বাপের জন্মে, মনে হয় না। এরপর 2 বোনের সে কি হাসি। হাসতে হাসতে দুজন খাবার প্লেটের সামনে মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। আমি উঠে চলে আসলাম আমার ঘরে। দেখি বাহার শুয়ে ঘুম দিয়েছে। আমি বাহারকে ঘুম থেকে উঠিয়ে বললাম, চলো চলো বাহার, আমি কালকে বাড়ি চলে যাব, আর একটু এই বাড়িতে থাকবো না আমি। বাহার কোনো রকমে চোখ মেলে বলল, খুব ক্লান্ত লাগছে গো, প্লিজ কালকে পর্যন্ত সময় দাও, কালকে ঘুম থেকে উঠে সব ঠিক করে দেব, বলে আবার দিল ঘুম। আমার তখন যে কি ভীষণ কান্না পাচ্ছিল, আমি ঝরঝর করে কান্না করা শুরু করে দিলাম। আমার সেই কান্না মোছার জন্য কেউ ছিল না। রাত যখন নিঝুম, বাড়ির পাশেই মাছের উপর বাসা বাঁধা পাখিটাও যেমন ঘুমিয়ে পড়েছে, আমি তখন জেগে। আমার মনটা খুব জ্বলছিল অপমানে আর কষ্টে। আমি চুপচাপ বিছানা থেকে উঠে পড়লাম, সিঁড়ি পেয়ে নেমে গেলাম নিচে। উঠোন পেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে মিটশেফের ওপর রাখা গামলায় আছে মাছের তরকারি। রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটার ভেতরে অন্ধকার কিছুটা কেটেছে। আমি আস্তে আস্তে মিটশেফের দিকে এগিয়ে যাই। গামলাটা হাতে নেই, গামলার ভেতরে মাছ, শত শত মাছ কিলবিল করছে যেন। ড্যাবডেবে চোখ মেলে আমাকে দেখছে, তাদের গা থেকে আসতে গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। আমি একটা মাছ হাতে তুলে নিলাম।
মুখের কাছে নিয়ে আসি, আস্তে আস্তে কামড় বসাতে চাই। মাছের গন্ধে আর তার আঁশের গন্ধ, তার নরম আঁশমাখা শরীর আমার মুখে বমি নিয়ে আসলেও আমি মাছটায় কামড় বসাতে যাই। আর তখন ওই ঘরটা অন্ধকার হয়ে যায়। বেড়ার ফাঁক দিয়ে যে চাঁদের আলো আসছিল, সেখানে কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকাই, সেই ফাঁকে এক জোড়া চোখ, ভয়ঙ্কর লাল চোখ। চোখ দুটো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত থেকে মাছটা পড়ে যায়। একটা ভীষণ কুৎসিত হাত ভেঙে মাছের দিকে আসতে থাকে। কে যেন ভীষণ কুৎসিত কণ্ঠে বলতে থাকে, আমাকে মাছ দেবে, আমাকে মাছ দেবে। হাতটা মাছের কাছে এসে থেমে যায়। কিছুক্ষণ স্থির থাকে হাতটা, তারপর হঠাৎই কোনো কিছু বোঝার আগেই সেটা আমার হাতের দিকে ধেয়ে আসে। আমার হাতে মাছ ধরা ছিল। মাছের আষ্টে গন্ধে আমার হাত ভরা। কুচিত হাতটা আমার হাত চেপে ধরে। ভেজা, ঠান্ডা, কুচিত আঁশযুক্ত একটা হাত। আমি চিৎকার করে উঠি। আমার আর কিছু মনে নাই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করি বিছানায়। আমার পাশে বাহার ঘুমোচ্ছে। প্রথমে বুঝতে পারলাম না আমি কোথায় আছি। আস্তে আস্তে গত রাতের কথা মনে পড়ল। গত রাতের রান্নাঘরে ছিলাম, এখানে কিভাবে এলাম বুঝতে পারছি না। হঠাৎই একটা গন্ধ নাকে আসলো, আষ্টে মাছের গন্ধ। গন্ধে পুরো ঘরটা ভরে আছে। আমি সোজা উঠে বসলাম। আমার হাতটা ভেজা, হাতে মাছের গন্ধ, কাঁচা মাছ। আমার মুখটা ভেজা, মুখে হাত দিলাম, ঠোঁটে কি যেন লেগে আছে। আস্তে হাতটা চোখের সামনে ধরলাম। রক্ত, কালচে শুকিয়ে যাওয়া রক্ত আসছে মাছের গন্ধের মতো। আমি হুড় করে বমি করে দিলাম। ঘরের বাইরে ছুটে গেলাম, পুকুরে নেমে ডুব দিয়ে আসলাম। কেউ দেখলো না। পরে 2 দিন আমার কেমন যেন ঘোরের মধ্যে কাটলো, কিন্তু ঘোরের মধ্যে যে কাটছে আমি বাদে আর কেউ বুঝতে পারেনি। সবার সাথে উঠেছি, বসেছি, খাচ্ছি, গল্প করছি, কিন্তু আমার মনে হচ্ছে সব স্বপ্ন। যেমন সব স্মৃতি ভাষা থাকে, তেমন ভাষা সেই 2 দিনের স্মৃতি আমার মনে স্বপ্নের মতোই আছে। কি হয়েছিল 2 দিন ভালো মনেও নেই আমার। মনে আছে একটা গল্প শুনেছিলাম সবার কাছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেজোপুতকে নাকি দেখা গেছে গ্রামে। যেদিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম সেদিন রাতে বান ডেকেছিল। অনেকেই গিয়েছিল রাতে মাছ ধরতে। যারা মাছ ধরে বাড়ি ফিরছিল তাদের মধ্যে অনেকেরই নাকি পিছু নিয়েছিল মেজোভূত। গাছের আড়ালে থেকে হি হি করে হাসতে হাসতে বলছিল, মাছ কই নিয়ে যাস, মাছ দে। অনেকে নাকি দেখেছিল মেজোভূতকে, তবে কারো বর্ণনায় একজন সাথে আরেকজনটার মিল নাই। শুধু একজন বলেছিল মেজোভূত দেখেছিল তারা মেয়ের মতো দেখতে। তার মুখটা ছিল খোলা চুলে ঢাকা। মুখটা সে দেখতে পায়নি, তবে মেয়েটা মুখ নামিয়ে একটা কাঁচা মাছ চিবোচ্ছিল কসকস করে। সেটা থেকে সে সেখানে থেকে পালিয়ে যায়। সবচেয়ে বেশি ভয় পেয়েছিল আমার শাশুড়ি মা। রাতে তিনি উঠেছিলেন বাথরুমে যাবার জন্য। রান্নাঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি শুনতে পান ঘরমর করে কিছু চাবানোর আওয়াজ। প্রথমে ভেবেছিলেন যে হয়তো বিড়াল হবে হয়তো। রান্নাঘরে ঢুকে মাছ খাচ্ছে বিড়াল। তাড়ানোর জন্য যখন রান্নাঘরে ঢুকতে যাবেন তখনই শোনেন কে যেন ভয়ঙ্কর গলায় বলছে, কি রে, মাছ খাবি না? হাই, মাছের সাথে তোর মাথাটাও চিবিয়ে খেয়ে ফেলি। মা ভয়ে পড়ি কি মরি করে বাসা ধরে গেলেন, আর এক মুহূর্তে বাসা থেকে বেরোলেন না সূর্য ওঠার আগ পর্যন্ত। সারা রাত বাথরুম চেপে বিছানায় শুয়ে ভয়ে কাঁপতে লাগলেন। সকালে রান্না করে গিয়ে দেখেন মাছের গামলা উল্টে সব মাছ নিচে পড়ে আছে। কিছু কিছু মাছ হাত খাওয়া। তিনি বুঝতে পারলেন মেজোভূত রাতে তার রান্নাঘরে ঢুকেছিল। এগুলো মেজোভূতের কাজ। আমরা যে কয়দিন বাড়ি ছিলাম তাকে আর মাছ রান্না করতে দেখিনি। ভয় সেই কয়দিন তিনি মাছের ধারের কাছেও যাননি। কয়েকদিন পর আমরা ঢাকায় চলে আসি। আজ থেকে 30 বছর আগের কথা। এখনও অনেক কিছুই আমার মনে আছে। এই 30 বছর পার করার পরও এখনও আমি মাছ খেতে পারি না।
আমার মেয়েরা মাছ খায়, তাদের বাবা মাছ খায়, আমি বাসায় মাছ রান্না হলেও শুধু ডিম ভাজি খেয়ে দিন পার করে দেই। মাছ খেতে না পারলেও একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে ঘটে। মাছের কথা শুনলে আমার মনে হয় একটা অদ্ভুত আসছে স্বাদের স্মৃতি আমি অনুভব করতে পারি, যেন কোনো এক সময় আমি মাছ খেয়ে ফেলেছিলাম, কাঁচা মাছ। কিন্তু কবে এমন খেয়েছিলাম মনে করতে পারি না। এছাড়াও মাঝে মাঝে ঘুমোলে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি দেখি গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি রাতের বেলায়। আমার নাকে মাছের গন্ধ লাগলে পিছু নিচ্ছে সেই গন্ধের মালিক মানে মাছওয়ালার কাছাকাছি পৌঁছে গাছের আড়াল থেকে হি হি শব্দে বলছি, "এই, মাছ দিবি, মাছ।" সে যখন মাছ ছেড়ে পরিকরি করে দৌড়ে পালায়, তখনই আমি উঠে মাছটা ছো মেরে নিয়ে কাঁচা চিবুতে থাকি। এ সময়টায় আমার ঘুম ভেঙে যায়, আমার গা গোলাতে থাকে। এমন স্বপ্ন যে আমি কেন দেখি একদমই বুঝতে পারি না। তো বন্ধুরা, আমার ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।